যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদ। কিন্তু কেন 6 মাসের মাথায় এই বড় ধরনের অস্ত্রোপচার? চারদিকে এখন শুধু একটাই গুঞ্জন, সালাউদ্দিন কি ব্যর্থ হলেন নাকি তাকে আরো বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে? সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। কেন সালাউদ্দিন আহমেদকে বাদ দিলেন তারেক রহমান? যেই অপরাধে মন্ত্রণালয় হারালেন প্রভাবশালী এই মন্ত্রী। দর্শক, এবার নেপথ্যে বেরিয়ে আসলো ভয়ঙ্কর এক তথ্য। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের এক সাংবাদিক এবং রয়ের খাস লোক সুবীর ভৌমিক, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বা তার বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। যে মন্তব্য নিয়ে বাংলাদেশে তোলপাড় এবং যে মন্তব্যকে ঘিরে নানান প্রশ্ন সামনে আসছে যে সালাউদ্দিন আহমেদ কি আসলে রয়ের লোক, রয়ের দালাল, ভারতের বিশ্বস্ত দালাল? এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিল? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিলড বাই দ্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়ের লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালকার পায়ে ধরো নাই যে শিলংয়ে স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। ঠিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন, বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। জুলাই সনদ নিয়ে বিএনপি আপোষ করার প্রস্তাব দিচ্ছে বলে দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, এমন প্রস্তাব মেনে জনগণের সাথে বেইমানি করবে না 11 দলীয় জোট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে জুলাই সনদের অক্ষর, দাড়ি, কমা, বিন্দু, সেমিকোলন আমরা সবাই বাস্তবায়ন করবো, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। যখন 5ই আগস্টের পর শেখ হাসিনার ছবি নামানোর ক্ষেত্রে সংবিধানের তোয়াক্কা করা হয়নি, তখন আজ কেন সংস্কারের বেলায় সংবিধানের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে? এটি কি সংস্কারের নামে কালক্ষেপণ নাকি জনগণের চোখে ধুলো দেওয়া? ইতিহাস কি তবে এই বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে থাকবে? প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। কেন সালাউদ্দিন আহমেদকে বাদ দিলেন তারেক রহমান? যেই অপরাধে মন্ত্রণালয় হারালেন প্রভাবশালী এই মন্ত্রী। দর্শক, এবার নেপথ্যে বেরিয়ে আসলো ভয়ঙ্কর এক তথ্য। পতন হবে আপনার বাংলার মাটি। দেশের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার ভরকেন্দ্র কখন কিভাবে পাল্টে যায় তা সাধারণ মানুষের চোখের আড়ালেই ঘটে। রাজনীতির মঞ্চে যিনি আজ প্রবল পরাক্রমশালী, কাল তিনি পরিণত হতে পারেন ক্ষমতাহীন এক সাধারণ দর্শকে। ঠিক এমনই এক অভাবনীয় রুদ্ধশ্বাস এবং রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। দেশে আইনের শাসন নাই, দেশে জঙ্গলি শাসন শুরু হয়েছে এবং আমরা মনে করেছিলাম যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশের জনগণ। যে মানুষটি সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যার কথা এবং আচরণে মনে হতো তিনি কেবল স্বরাষ্ট্রমন্ত্রী নন বরং অলিখিত প্রধানমন্ত্রী, সেই সালাউদ্দিন আহমেদকেই হঠাৎ করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো হট সিট থেকে সরিয়ে দেয়া হলো। চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাও ভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। তার জায়গায় নিয়ে আসা হলো পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনিকে। 5 আগস্টের পট পরিবর্তনের পর অনেকেই ধরে নিয়েছিলেন বিএনপিতে তারেক রহমানের পর সালাউদ্দিন আহমেদই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাহলে কি এমন ঘটল যে রাতারাতি তার ডানা ছেড়ে দেয়া হলো? কেন তাকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অর্থাৎ এলজিআরডি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হলো? এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে। সুবীর ভৌমিক ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সংস্কার হবে, সংস্কার আমাদের 8,000-এর সংস্থান বিয়কল আছে, সবকিছু নির্ভর করে। অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক তথ্য ফাঁস করলেন যা পুরো রাষ্ট্রের নিরাপত্তার ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল ভূরাজনৈতিক সমীকরণটা। 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিল? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক,
I'll get killed by the RAB, Rapid Action Battalion. দর্শক, রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ টাইমিং, বা রাজনীতি হলো সঠিক সময়ের খেলা। সালাউদ্দিন আহমেদের এই পতনের পটভূমি তৈরি হয়েছিল দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার থেকেই। মির্জা ফখরুল যেহেতু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বা LGRD মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই তার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই একটি পদ শূন্য হয়ে যায়। আর ঠিক এই শূন্য স্থানটিকেই দাবার নিখুঁত চাল হিসেবে ব্যবহার করলেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শূন্য হওয়া LGRD মন্ত্রণালয়ে বসিয়ে দিলেন সালাউদ্দিন আহমেদকে, আর তার ছেড়ে দেওয়া সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিলেন শহীদ উদ্দিন চৌধুরী এনির কাঁধে। সাধারণ মানুষের চোখে এটি একটি রুটিন রদবদল বা দপ্তর পুনর্বন্টন মনে হলেও যারা রাজনীতির ভেতরের খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে কোনো সাধারণ বদলি নয়। এটি হলো সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার এক বিশাল আমলনামার চূড়ান্ত শাস্তি। পলিটিক্যাল টার্মে এটাকে বলা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমোশন বা প্রশাসনিক পদাবনতি। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে খোদ বিএনপির ভেতরেই এক ধরনের চাপা ক্ষোভ বা হতাশা ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খানের মতো অসংখ্য ত্যাগী এবং বর্ষিয়ান নেতা, যারা চরম দুঃসময়ে রাজপথে লাঠিপেটা খেয়ে দলের হাল ধরে রেখেছিলেন, তারা যখন কোণঠাসা, তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে এই উপহার দেয়াটা তৃণমূলের অনেকেই মেনে নিতে পারেননি। তারপরও দেশবাসীর একটি প্রত্যাশা ছিল যে হয়তো তিনি তার প্রজ্ঞা দিয়ে এই পদের মর্যাদা রক্ষা করবেন। কিন্তু বাস্তবে কি ঘটল? বিগত 6 মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হওয়া তো দূরের কথা, বরং সবকিছু যেন খাদের কিনারায় চলে গেল। দায়িত্ব নেবার পর থেকেই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং চাঁদাবাজি সিন্ডিকেট ভেঙে দেওয়া। মার্চ মাসে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন চাঁদাবাজের তালিকা প্রস্তুত করতে। মে মাসে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনাও শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1254 জন চাঁদাবাজের একটি তালিকাও তৈরি করে। মিডিয়ার সামনে বড় বড় গলায় বলা হয়েছিল, চাঁদাবাজ যত প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না। কিন্তু ফলাফল পুরোপুরি শূন্য। কয়েক মাস পর যখন সরকারকে আবারও দেশব্যাপী চাঁদাবাজের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রমাণ হয়ে যায় যে সালাউদ্দিন আহমেদের আগের উদ্যোগগুলো ছিল স্রেফ আইওয়াশ বা লোক দেখানো ফাঁকা আওয়াজ। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি প্রথম থেকেই বলে আসছিলেন সালাউদ্দিন আহমেদ এস আলম গ্রুপের সাথে যুক্ত এবং তিনি এস আলম গ্রুপের সকল অবৈধ লেনদেন এবং তার কোম্পানিগুলোর দেখাশোনা করছেন। এটি ছিল একটি মারাত্মক অভিযোগ। আর এরপর এই ধারণাটিকেই দেশব্যাপী ছড়িয়ে দেয়া হয়েছে। আর এরপর থেকেই সালাউদ্দিন আহমেদের ইমেজ সারা দেশব্যাপী কমতে শুরু করে। অর্থাৎ তার এই পদত্যাগের পেছনে এবং ব্যর্থ প্রমাণ করার পেছনে নাসির উদ্দিন পাটোয়ারির একটি বড় ভূমিকা রয়েছে। নতুন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অ্যানি ভাই, উনি কয়েকদিন আগে নির্বাচনের সময় সবক দিছে যে চাঁদাবাজি কিভাবে, কত প্রকার কিভাবে করা যায়। সালাউদ্দিন কাজ করে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হয়ে যায়। দুনিয়াটা খুব অদ্ভুত জায়গা, যে কাজ করে ও পায় না। আর সেই সাথে ভূমিকা রয়েছে এস আলম গ্রুপের কেলেঙ্কারি। অন্যদিকে তার সন্তানকে বিসিবির পরিচালক হিসেবে বসানোর বিষয়টিও অনেক বেশি সমালোচিত হয়েছে। তবে সালাউদ্দিন আহমেদের পতনে শেষ পের একটি ঠুকে দিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক সুবীর ভৌমিক। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই, সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলংয়ের স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে। 5 আগস্টের পর যখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যামেরার সামনে বসে ভারত বিরোধী নানা কড়া বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই সুবীর ভৌমিক একটি ভিডিও বার্তায় তার অতীত নিয়ে চরম বিস্ফোরক কিছু তথ্য সামনে আনেন, যা রীতিমতো পারমাণবিক বোমার মতো আঘাত এনেছে। সুবীর ভৌমিক তার ভিডিওতে সরাসরি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন। তিনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি 7 বছর ভারতে কেন বসেছিলেন? তখন ইন্ডিয়ার পায়ে ধরেন নাই কেন? বলেননি যে আমাকে দেশে ফেরত পাঠিয়ে দিন? আপনি তো তখন ভয়ে কাঁপছিলেন। আপনি বলেছিলেন আমাকে দেশে ফেরত পাঠাবেন না, তাহলে র্যাব আমাকে ভারতের সীমানায় পেলেই শেষ করে দিবে।
কিন্তু এই ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি, কারণ ভারতের সাংবাদিককে বিশ্বাস করা মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতো। সালাউদ্দিন আহমেদ কিছুদিন আগেই ভারত বিরোধী কিছু কথা বলেছিলেন, আর এতেই ভারতের গায়ে বড় ধরনের আঘাত লেগেছে। আর তাই ভারত তাদের সাংবাদিকদেরকে এই নেতার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। অর্থাৎ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের এই সাংবাদিকের অভিযোগগুলো স্রেফ অনুমান ভিত্তিক। এটির বাস্তব কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সালাউদ্দিন আহমেদ যখন ভারতের বিপক্ষে কথা বলেছেন, তখনই ভারতের এই সাংবাদিকরা তার উপর চড়াও হয়েছে। সালাউদ্দিন আহমেদকে সরানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনীতিতে একটি অত্যন্ত স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে নতুন এই বাংলাদেশে রাজনীতি হবে পারফরম্যান্স বেসড বা কর্মভিত্তিক। তিনি নির্বাচনের আগে এবং পরে অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন তিনি সকল মন্ত্রণালয় এবং এমপিদের কাজের উপর কড়া নজর রাখছেন। কে কেমন পারফরম্যান্স করছেন তার রিয়েল টাইম ডেটা তার কাছে যাচ্ছে। তারেক রহমান বুঝিয়ে দিলেন দলে কেউ অপরিহার্য নয়। ব্যর্থ হলে, কথা দিয়ে কথা না রাখতে পারলে তাকে যে সরে যেতেই হবে। সালাউদ্দিন আহমেদের পতন তারই সবচেয়ে বড় দৃষ্টান্ত। অর্থাৎ তারেক রহমান নিজের মন্ত্রীদের মধ্যেই একটি স্পষ্টতা এবং সততা দেখতে চাচ্ছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি কি পারবেন এই ভয়ঙ্কর পরিস্থিতির পরিবর্তন করতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে একেবারে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল জায়গায় নিয়ে আসা হয়েছে। সালাউদ্দিন আহমেদ যে কাজগুলো করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন, পুলিশ প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা, চাঁদাবাজি সিন্ডিকেট গুড়িয়ে দেওয়া এবং দেশের সার্বভৌমত্বকে বিদেশি গোয়েন্দাদের প্রভাবমুক্ত রাখা, এনিকে এখন এই অসমাপ্ত কাজগুলোই করে দেখাতে হবে। প্রিয় দর্শক, সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর বিষয়ে আপনার মতামত কি? তারেক রহমান আসলেই কি এই কাজটিকে ঠিক করেছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কার পাওয়া উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে। নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি দলের মহাসচিব। এই মন্ত্রণালয়ে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব, তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের আমলে সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা দুইজন মহাসচিব ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তারা এই দায়িত্ব পালন করেছেন। বিএনপির আমলে আগে আব্দুল মান্নান ভূঁইয়া পালন করেছেন, আর বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব পালন করছিলেন। এটা একটা অঘোষিত নিয়ম। এখন এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তিনি প্রেসিডেন্ট হিসেবে চলে যাচ্ছেন এবং তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। এলজিআরডি মন্ত্রণালয় আর দলের যিনি মহাসচিব, দুইটা পদ কিন্তু এখানে ফাঁকা হলো। তাহলে নিয়ম অনুযায়ী যিনি পরবর্তী মহাসচিব হবেন বিএনপির, তিনি তো এই মন্ত্রণালয়ে আসার কথা। সেই অনুযায়ী মহাসচিবের দৌড়ে এগিয়ে রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি, রুহুল কবির রিজভী। অন্য কেউ হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বিচার বিশ্লেষণ করে যেটি পাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে রুহুল কবির রিজভী মহাসচিব হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাহলে রুহুল কবির রিজভী যদি মহাসচিব হন, নিয়ম অনুযায়ী তারই তো ওই এলজিআরডি মন্ত্রণালয়টি পাওয়ার কথা। কিন্তু এখানে বিপত্তিটা ঘটেছে, রুহুল কবির রিজভীকে তো বিএনপি মনোনয়ন দেয় নাই, যার কারণে তিনি কিন্তু নির্বাচন করেন নাই। সুতরাং তিনি তো ওই জায়গায় যাওয়া তার জন্য একটু ডিফিকাল্ট। যদিও টেকনোক্রেট কোথায় নিতে পারে, সরকার ইচ্ছা করলে নেবে কিনা সেটা পরের ব্যাপার, ওই হিসাব আলাদা। ওটা সরকার ইচ্ছা করলে বাংলাদেশে সবকিছুই সম্ভব। সরকারি দল যা বলে সংবিধানে না থাকলে ওইটাই সংবিধান। তাহলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা ছিল রুহুল কবির রিজভী বা যিনি মহাসচিব হবেন। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হচ্ছে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই, অর্থাৎ কারোর ভিতরে এরকম কানাঘুষা নাই। কানাঘুষা কিন্তু থাকে, বাজারে একটা জোর কানাঘুষা থাকে যে অমুক 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 জায়গায় আসতে পারে, অমুক জায়গায় আসতে পারে। সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কিন্তু এরকম কানাঘুষা নাই। এবং মহাসচিব হবার জন্য যে পদটি বর্তমানে হোল্ড করতে হয়, সালাউদ্দিন আহমেদ সেই পদেও নাই। তাহলে তিনি ওইখানে যাচ্ছেন না। না যাওয়ার পরেও তাহলে তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো, রুহুল কবির রিজভীকে না দিয়ে? আর এদিকে সালাউদ্দিন আহমেদের বিষয়ে বিভিন্ন অভিযোগ যখন উত্থাপিত হয়েছে, তখন বিএনপি হয়তো চিন্তা করেছে
যে ঠিক আছে আপাতত যাই হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চেঞ্জ করতে হবে আগে, এইখানে অন্য কাউকে দিয়ে আগে এখান থেকে তাকে সরানো হোক। এই সিদ্ধান্ত বিএনপি আবার কখন নিয়েছে দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে, সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন, বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। কি বলেছেন সুবীর ভৌমিক? আসলে আমরা সুবীর ভৌমিকের এই কথাটুকু আগে শুনে দেখি। এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিল? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিলড বাই দ্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালকার পায়ে ধরো নাই যে শিলংয়ের স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়্যাল সুরেশ কালকা তখন শিলংয়ের স্টেশন পায়ে ধরছে রীতিমতো, দে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু মূলত বিএনপি নড়ে চড়ে বসেছে। এবং বলা চলে আমরা যেটা দেখেছি, বাহ্যিক চাল চলন আচার আচরণ বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে, সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু বিএনপির ভিতরে বড় ধরনের একটা কানাঘুষা শুরু হয়ে গেছে। তারা দলের ভিতরে এই ব্যাপারে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছিল যে এটা তাহলে কি বললেন তিনি, যেহেতু তিনি এই কথা বলে ফেলেছেন। এবং বাহ্যত দেখা যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটু উদাসীনতা ভাব, একটু অনীহা ভাব এরকম, বরং তিনি অন্যান্য জায়গায় একটু বেশি ইফোর্ট দিচ্ছিলেন। এইখানে তিনি অতটা দৌড়ঝাঁপ যেরকম করা দরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে অসুস্থ মানুষটা যিনি মেজর জাহাঙ্গীর, তিনি কিন্তু তাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি আমরা করতে দেখেছি। তিনি কতটুকু পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আন্তরিকতার ঘাটতি ছিল এই কথা আমরা বলতে পারি না। কারণ তিনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড়িয়েছেন বেরাকে বেরাকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি দৌড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তিনি করেন নাই, তার সাধ্যের অতিরিক্ত তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে তারপরে কিন্তু আমরা বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে আমরা ওইভাবে দৌড়ঝাঁপ পাতে দেখি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইখানে তাকে আমরা ওইভাবে ইফোর্ট দিতে দেখি নাই। বরং তিনি আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে তিনি নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। যার কারণে সরকারও হয়তো চাচ্ছিল যে তাকে এখান থেকে সরানো দরকার। মৌকা যখন পেয়ে গেল, সুযোগ যখন একটা চলে আসলো, বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি পদে চলে যাবার জন্য এই পদ শূন্য হবার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রণালয়ে তাকে দেয়া হলো। যদিও বাজারে একটা কানাঘুষা শুরু হয়েছে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে যাবার আগে এই খবর চাউর হবার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে 40,000 কোটি টাকার 2টি সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে এই খবর। আচ্ছা, এখন তাহলে সালাউদ্দিন আহমেদ যেহেতু এই মন্ত্রণালয় থেকে চলে যাচ্ছেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হলো, এইখানে কাকে দেওয়া হবে? এইখানে যাকে আনা হচ্ছে তিনি বর্তমান বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। এই নোয়াখালীর মানুষ, তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তুখোর ছাত্র নেতা। পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি ভালোই দায়িত্ব পালন করেছিলেন। কিছু কথা তিনি বেশ তিস্তা প্রকল্পের ব্যাপারে, পদ্মা ব্যারাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তার এই কথাগুলোর কারণে মানুষ স্বাভাবিকভাবেই একটু হাঁপ ছেড়ে বাঁচছিল যে হয়তো আমরা দীর্ঘদিন পরে ভারতের যে পানি আগ্রাসন, এইখান থেকে বের হওয়ার মতো একজন নেতা পেয়েছি। যদিও কতটুকু করেছেন, কি করতে পেরেছেন সেটা পরের আলাপ, কিন্তু তিনি কথা বলেছেন। আচ্ছা, এই শহীদউদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছে, তাকে পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী এনি আবার কে, তার একটু পরিচয় তো জানা দরকার নাকি? আসুন তার একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, এই ভিডিও ক্লিপটা দেখুন। করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়, হ্যাঁ। এখন এগুলো কৌশলের কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়, এবং যারা এগুলো চাঁদাবাজি করে এদের লগে মানে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। এই হচ্ছে আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই। তিনি নির্বাচনের পরপরই তার এলাকায় চাঁদাবাজ সংক্রান্ত একটা ব্রিফ করতেছিলেন তার নেতাকর্মীদের সাথে, যে কিভাবে চাঁদাবাজি করবেন, একটু রয়ে সয়ে করতে হবে আর কি। একবারে হুট করে ঝাঁপায় পড়লে তো সরকারের মান ইজ্জত ক্ষুণ্ণ হবে, এজন্য চাঁদাবাজি তোমরা করছো, এখানে তো আমরা বাধা দিতে পারি না, একটু রয়ে সয়ে করো, এই জাতীয়। তো এই শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করব যে শহীদউদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয়ে থাকার সময় যে ধরনের ইফোর্ট দিয়েছিলেন ওখানে, এখানেও সেই ধরনের ইফোর্ট বা তার চেয়ে বেশি ইফোর্ট দিবেন, কারণ এটা অতি অত্যন্ত এবং সেন্সিটিভ একটি মন্ত্রণালয়। এই জায়গাটা যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু পুরো দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সরকারের অবস্থানই মূলত দুর্বল হয়ে পড়বে। সুতরাং এখানে শহীদউদ্দিন চৌধুরী এনিকে এনে সরকার খুব বেশি
এলোমেলো বা ভুল সিদ্ধান্ত নিয়েছে এটি আমরা বলবো না, এটি বলার সময় এখনো আসে নাই। আমরা আরো একটু দেখতে চাই, তার অ্যাক্টিভিটিস দেখতে চাই। তবে আমরা আশা করব এনি ভাইয়ের কাছে আমাদের জোর দাবি থাকবে যে আপনি এখানে আসার পরে আপনার সমস্ত শক্তি দিয়ে, আপনি ইফোর্ট দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেটা একেবারে ভেঙে পড়েছে, নাজুক অবস্থা। ছাত্র দলের যে সীমাহীন নৈরাজ্য, চারিদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের উপরে হামলা, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, এই ফেন্সিডিল, ইয়াবা, মাদক, এই যে এগুলো দিদারসে ঢুকছে, এইগুলোর ব্যাপারে আপনাকে কঠোর হস্তে দমন করতে হবে। সে যে দলেরই হোক, আপনার নিজের দলের হলেও তাদেরকে আপনি বিন্দুমাত্র ছাড় দিবেন না, এই প্রত্যাশা আমরা আপনার কাছে করতে পারি। 5ই আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবের পর বাংলাদেশ যখন নতুন ভরে দাঁড়িয়ে, ঠিক তখনই সংসদের 4 দেয়ালের ভেতরে বোনা হচ্ছে এক অদৃশ্য জাল, একটি গোপন নোট যা বদলে দিতে পারে পুরো জাতির ভাগ্য। কে সেই রহস্যময় ব্যক্তি যিনি রাতের আধারে জুলাই সনদে এমন এক ধারা যুক্ত করলেন যার হদিস পায়নি ঐকমত্য কমিশন? আজ আমরা খুলে ফেলবো সেই পর্দার আড়ালে থাকা সত্যের আস্তরণ। প্রস্তুত হন, কারণ যা আপনি এতদিন দেখেছেন তা বাস্তব নাও হতে পারে। রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। যা আমাদের সামনে অধিকারের রক্ষা কবচ হিসেবে পেশ করা হচ্ছে তা কি আসলে কোনো বিশেষ গোষ্ঠীর ক্ষমতার সিঁড়ি? সংসদে যে বাকবিতণ্ডা আমরা দেখলাম তা কেবল আইন প্রণয়নের লড়াই নয়, এ হলো অস্তিত্বের লড়াই। মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে যখন প্রশ্ন তোলা হয় বিরোধী দলের জন্য যে নিয়ম প্রযোজ্য, সরকারি দলের ক্ষেত্রে কেন তা শিথিল, তখনই বোঝা যায় জল অনেক দূর গড়িয়েছে। তদন্তের গভীরে গিয়ে দেখা যায় 17ই অক্টোবর এই সংসদ ভবনের বাইরে এক ঐতিহাসিক দলিলে স্বাক্ষর হয়েছিল যার নাম জুলাই সনদ। কিন্তু এই সনদের যে কপিটি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছিল তার সাথে পরবর্তী সংস্করণের এক আকাশ পাতাল পার্থক্য। এখানেই লুকিয়ে আছে এক বড় রহস্য। অনুসন্ধানী চোখে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। জুলাই সনদে হঠাৎ করে একটি বিশেষ নোট বা ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নোটে বলা হয়েছে কোন দল যদি জনম্যান্ডেট লাভ করে তবে তারা তাদের নিজস্ব নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। শুনতে গণতান্ত্রিক মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। ঐকমত্য কমিশনের ড্রাফটে এই নোটের কোনো অস্তিত্ব ছিল না। তবে এটি এলো কোথা থেকে? অভিযোগ উঠেছে এই সংসদের প্লাজার সামনে দাঁড়িয়ে কেউ একজন অত্যন্ত কৌশলে এই লাইনগুলো দলিলে ঢুকিয়ে দিয়েছেন। প্রশ্ন জাগে তিনি কে? কেনই বা আমাদের আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এই অদৃশ্য নোটের সাফাই গাইছেন? এটি কি তবে আন্তর্জাতিক কোনো মহলের প্রেসক্রিপশন, নাকি দেশের ভেতর থাকা কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? তদন্ত চলছে সেই কুশীল বলের খোঁজে যারা রাতের অন্ধকারে জাতির ভাগ্যরেখা বদলে দিতে চেয়েছিল। আমরা যখন এই রহস্যের জট খুঁজছি তখন অবাক করার মতো তথ্য সামনে আসছে। জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ এবং গণভোট, এই 5টি ধাপ নিয়ে যে সংবিধান সংস্কারের রোডম্যাপ তৈরি হয়েছিল তা কি এখন কেবলই ইতিহাস? সরকারি দল কি স্মৃতিভ্রমের শিকার হয়েছে, নাকি তারা ইচ্ছাকৃতভাবে বাস্তবতাকে এড়িয়ে যেতে চাইছে? দর্শক, আপনি কি জানেন এই জুলাই সনদের আড়ালে থাকা সেই বিস্ফোরক তথ্যটি কি যা রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিতে পারে? কোয়াজি কনস্টিটিউশনাল বা খণ্ডিত সংবিধানের তত্ত্ব। যখন সরকারি দলের সংসদ সদস্যরাই স্বীকার করে নেন যে দেশ একটি অসাধারণ বা এক্সেপশনাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রশ্ন ওঠে আইনি বৈধতা নিয়ে। 5ই আগস্টের পর আমরা সংবিধান পুরোপুরি মানতেও পারছি না, আবার পুরোপুরি ছাড়তেও পারছি না। বেগম খালেদা জিয়ার মুক্তি কিংবা বর্তমান অ্যাটর্নি জেনারেল নিয়োগ, কোনোটিই কি প্রচলিত সংবিধানের কঠোর কাঠামোর মধ্যে সম্ভব ছিল? উত্তর হলো না। এগুলো হয়েছে জনগণের অভিপ্রায় বা পিপলস উইলের ভিত্তিতে। কিন্তু প্রশ্ন হলো, যখন সুবিধা হয় তখন জনগণের অভিপ্রায়ের দোহাই দেওয়া হয়, আর যখন স্বার্থে আঘাত লাগে তখন কেন সেই জনগণকে মূর্খ সাব্যস্ত করার চেষ্টা চলে? গণভোটের মাধ্যমে যে প্রশ্নগুলো জনগণের সামনে রাখা হয়েছিল তা কি কেবলই আনুষ্ঠানিকতা ছিল? নিরপেক্ষ ভোটিং এর মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ, উচ্চকক্ষ গঠন কিংবা নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়গুলো কি এখন কোন বিশেষ দলের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? একসময় যারা গণভোটের পক্ষে হ্যাঁ বলেছিল, আজ তারাই কেন গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে? এই রাজনৈতিক সত্যটা কি দেশের মানুষের চোখে ধরা পড়বে না? 31শে জুলাই ঐকমত্য কমিশনে যা চূড়ান্ত হয়েছিল, আজ কেন বিএনপি তা মানতে নারাজ? ক্ষমতার ঘোড়া অনেক দূরে গিয়ে গেছে সত্য, কিন্তু সেই ঘোড়াকে লাগাম পরাবার এই অসম চেষ্টা কি সফল হবে? জুলাই সনদ কি কেবল একটি রাজনৈতিক সমঝোতার দলিল, নাকি এর পেছনে রয়েছে কোনো আইনি বাধ্যবাধকতা? সংসদে যখন এই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখন সরকার পক্ষ থেকে বারবার জনগণের সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়, কিন্তু এই সার্বভৌমত্বের সংজ্ঞাকে কি রাজনৈতিক প্রয়োজনে বারবার নতুন রূপ দেওয়া হচ্ছে? তদন্তে দেখা যায় জুলাই সনদ আদেশের মুখবন্ধ বা প্রিয়াম্বলে স্পষ্ট লেখা আছে এটি জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। কিন্তু ট্র্যাজেডি এখানেই যে 5ই আগস্টের মহাবিপ্লবের পর যারা এই জনগণের উপর ভর করেই ক্ষমতার মসনদ মজবুত করতে চেয়েছিলেন তারাই এখন প্রশ্ন তুলছেন, জনগণ কি আদৌ এই সনদের মারপেচ বুঝে ভোট দিয়েছে? জনগণকে অশিক্ষিত বা মূর্খ হিসেবে উপস্থাপন করার এই যে প্রবণতা, তা কি কোনো গভীর হীনমন্যতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক চাতুরি?
31শে জুলাইয়ের সেই রুদ্ধদ্বার বৈঠক, ঐক্যমত কমিশনের সকল রাজনৈতিক দল এক টেবিলে বসে সিদ্ধান্ত নিয়েছিল কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সেই বৈঠকে গণপরিষদ বনাম সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি দাবি তুলেছিল এক নতুন সংবিধানের, আর অন্য কিছু দল চেয়েছিল সংসদের মাধ্যমে সংশোধন। দীর্ঘ আলাপ আলোচনার পর যখন একটি অভিন্ন সিদ্ধান্তে সবাই একমত হলেন, তখন আজ কেন সেই স্মৃতিগুলো ধূসর হয়ে যাচ্ছে? ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে সারা দেশ সেই দৃশ্য দেখেছিল। জুনায়েদ সাকি থেকে শুরু করে নুরু, কারা সেদিন কি ভূমিকা রেখেছিলেন সব নথিভুক্ত আছে। অথচ আজ সংসদে দাঁড়িয়ে সেই সত্যকে অস্বীকার করা কি আদর্শিক দেউলিয়াপনা নয়? সংস্কারের যে ঘোড়াটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল তাকে এখন লাগাম পরানোর জন্য কারা এত মরিয়া হয়ে উঠেছে? আমরা এক অদ্ভুত সন্ধিক্ষণে বাস করছি। দেশের উচ্চ আদালত ইতিপূর্বে বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ নিয়ে যাওয়ার বিষয়টিকে অসাংবিধানিক ঘোষণা করেছিল, কিন্তু জুলাই সনদে ঠিক সেই সংস্কারেরই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, যে সংস্কার সংবিধানের মৌলিক কাঠামোকে চ্যালেঞ্জ করে তা কি কেবল সাধারণ সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভব? এই জটিল মারপ্যাচ এড়াতেই ঐক্যমত কমিশন গাঠনিক ক্ষমতা সম্পন্ন এক সংস্কার পরিষদের আইডিয়া নিয়ে এসেছিল। এটি কোনো সাধারণ সংসদীয় কমিটি নয়, কিন্তু আজ সেই আইডিয়াকে আতুর ঘরে হত্যা করার এক সুপ্ত চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কেন? কারণ কি এই যে একটি নিরপেক্ষ সংস্কার পরিষদ গঠিত হলে প্রভাবশালী দলগুলোর একক ক্ষমতা খর্ব হবে। সংসদের ভেতরে একটি প্রশ্ন সবাইকে থমকে দিয়েছিল, শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে। সংবিধানের নির্দেশ থাকা সত্ত্বেও কেন সব মন্ত্রীর দপ্তরে সেই ছবি নেই? এর পেছনে কি আইনি ভিত্তি আছে, নাকি কেবলই পাবলিক সেন্টিমেন্ট বা জনগণের সম্মতি? যদি জনগণের সম্মতির ভিত্তিতেই একটি সাংবিধানিক বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়া যায়, তবে একটি যুক্তিতে জুলাই সনদের প্রতিটি শব্দ কেন বাস্তবায়ন করা হবে না? একদিকে সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়নের বুলি আওড়ানো হচ্ছে, অন্যদিকে বাস্তবতাকে অস্বীকার করে একটি খণ্ডিত সংবিধান বা কোয়াজি কনস্টিটিউশনাল পরিস্থিতির সুবিধা নেওয়া হচ্ছে। এই দ্বিমুখী নীতি কি তবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মূল রূপরেখা? গণভোট সম্পন্ন হয়েছে, ফলাফলও মানুষের সামনে। সেখানে পরিষ্কার বলা আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ হবে নিরপেক্ষ বডির মাধ্যমে, থাকবে একটি উচ্চকক্ষ এবং নতুন ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু বিএনপি কেন এই গণভোটের বিপক্ষে? অনুসন্ধান বলছে, এই নতুন ফর্মুলাগুলো বাস্তবায়িত হলে প্রচলিত উইনার টেক্স অল বা বিজয়ী সব পাবে। এই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। কোনো একটি দল এককভাবে রাষ্ট্রকে কুক্ষিগত করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্সের এই ভয় কি তবে আজ রাজনৈতিক দলগুলোকে তাদের আগের অবস্থান থেকে সরিয়ে দিচ্ছে? ষড়যন্ত্র কি তবে ডালপালা মেরেছে? জুলাই সনদের সেই তথাকথিত নোট নিয়ে যে রহস্য আর জট খুলতে গিয়ে বেরিয়ে আসছে এক ভয়াবহ তথ্য। 17 অক্টোবর সংসদ ভবনের বাইরে যে খসড়ায় রাজনৈতিক দলগুলো সই করেছিল, সেখানে কোনো দলের নির্বাচনী ইশতেহার চাপিয়ে দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু হঠাৎ করে সেখানে এক জাদুকরী বাক্য যুক্ত হলো, জনম্যান্ডেট লাভ করলে দলগুলো নিজস্ব ব্যবস্থা নিতে পারবে। এই একটি লাইন কি তবে পুরো বিপ্লবের স্পিরিটকে ধূলিসাৎ করে দেওয়ার নির্নকশা? অনুসন্ধানে জানা যায়, কোনো এক প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে এই নোটটি সনদে গুজে দিয়েছেন। কেন? যাতে পরবর্তীতে কোনো দল ক্ষমতায় গিয়ে সংস্কারের পুরো প্রক্রিয়াটিকে নিজের কবজায় নিয়ে নিতে পারে। এই ধূর্ত কৌশল কি আন্তর্জাতিক প্রচারণার অংশ? এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।